নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ অন্তর্গত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। নমস্কারः। পশ্চিমবঙ্গ সর্বকারাণাं তেষাं শিক্ষা বিভাগানাं পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনানাं সম্মিলিতোদ্যোগৈ বাংলার শিক্ষা ক্লাসরুমैति क्षेत्रे सर्वेषां कृते सुस्वागतः। कलकाता नगर्यां सप्तोत्तर द्विशतवर्ष गौरवान्वित हेयर स्कूलेति विद्यायतनस्य संस्कृत विषय शिक्षकोऽहं डॉक्टर मृत्युंजय चक्रवर्ती। अद्य खलु एते अत्र पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसद निर्देशित तृतीय सेमिस्टर शिक्षाक्रमस्य द्वादश श्रेण्यां छात्राणां कृते संस्कृत विषयस्य दृश्यकाव्ये महाकवि कालिदासस्य दृश्यकाव्ये अभिज्ञान शकुन्तलम् अभिधेयस्य चतुर्थ अंकात् संगृहीत दुर्वासासो अभिशाप इत्यस्य अवलम्ब्य जुष्मान् पाठयिष्यामि। सर्वेषां कृते साम्प्रतं बंगभाषायाम्। आज आमी तोमादेर पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसदेर द्वादश श्रेणीर तृतीय सेमिस्टारेर अंतर्गत संस्कृत विषये दृश्यकाव्ये महाकवि कालिदास विरचित दुर्वासस शाप तथा दुर्वासस अभिशाप अभिज्ञान शकुन्तलम प्रथमार्धेर पाठदान करब। देखो तोमरा आमरा प्रथमे एकटा अवतारणाय जाई। सेखाने बला हच्छे प्रजापति कल्प कविगण प्रायशई सप्रतिभाय कोनो वस्तुनिष्ठ काहिनीके अवलम्बन करे अपूर्व वस्तु निर्माणेर माध्यमे काव्य कौशल प्रदर्शन करें, जार द्वारा साधारण वस्तु चमत्कृत एवं रसास्वादन करे काव्यिक रसधाराय सिंचित हये आह्लादित हन। व्यास वाल्मीकि भास प्रमुख कविदेर काव्य रचनाय अमृतत्व अविसंवादितई उत्तरकाले যাদের पुनः अलौकिक काव्य प्रतिभा एवं पांडित्यादि सद शुभ्र गुणराशिर विचित्रताय साफल्य मंडित হয়েছে। এই সকল কবিদের মধ্যে পথিকৃত কল্প মহাকবি কালিদাস মহাভারত পদ্মপুরাণ প্রভৃতি কাব্যাদিতে আশ্রয় করে সবৈদগ্ধ প্রদর্শনে অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনবদ্য সংযোজনের মাধ্যমে দর্শক ও সত্রিকুলকে চমৎকারিত্বের আবেশে আবদ্ধ করেছেন। নাট্যকৌশল ও কাব্য সম্পদের অপূর্ব সমন্বয় প্রতিভাত মহাকবি কালিদাসের সপ্তমাঙ্কের নাটক অভিজ্ঞান শকুন্তলমে। এই সপ্তমাঙ্ক নাটকের চতুর্থাঙ্কের প্রথম পর্যায়ে বিষ্কম্ভক অংশ অবলম্বনে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত দুর্বাসস অভিশাপ এই পাঠ্যাংশ তোমাদের নির্দিষ্ট করা হয়েছে। এই পাঠ্যাংশ তোমাদের আগে উৎস যদি আমরা যাই, কোথা থেকে আমরা পেয়েছি এগুলো যখন আমরা জানবো, সেখানে আমরা দেখব মহাভারতের আদি পর্ব এবং পদ্মপুরাণের বহুল প্রচলিত কাহিনীকে অবলম্বন করে মহাকবি কালিদাস রচনা করেন অভিজ্ঞান শকুন্তলম। এই নাটকের চতুর্থ অঙ্কের প্রথম এবং প্রথমের যে বিষ্কম্ভক অংশটি দুর্বাসস অভিশাপ, বুঝতে পেরেছ? এইবার আমরা কবি যখন তার নাট্য রচনা করেন তার থেকে আমরা জানব তিনি কোথায় কোথায় তিনি জন্মেছেন, এগুলো আমাদের জানার অধিকার থাকে এবং আমরা ভালো করে জানব। কালিদাসের জন্মস্থান সম্বন্ধে যদি বলা যায় সে ব্যাপারে আমরা আলোকপাত করতে পারি। দেখো তোমরা, মহাকবি কালিদাস তার জন্মভূমির ব্যাপারে নিজে কিছুই বলেন। তার লেখা ও লেখার রীতি বিশ্লেষণ করে বহু মনীষী বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলেন তার কাব্যে বিদর্ভ বা দক্ষিণ ভারতে বেশভূষার এবং লেখায় বৈদর্ভের রীতির প্রাধান্য লক্ষ্য করা যায়। বৈদর্ভীর রীতি সন্দর্ভে কালিদাস প্রগল্ভতে, তাই তিনি দক্ষিণ ভারতীয়, এই কেউ কেউ বলেন। এছাড়াও অনেকে বলেন বা কেউ কেউ বলেন মেঘদূতে অবন্তীর বর্ণনা, উজ্জয়িনীর নাম, রঘুবংশে অবন্তীনাথ
ও অবন্তী দেশের বিবরণ, উজ্জয়িনীর মহাকাল মন্দিরে শিবের সন্ধ্যারতির বর্ণনা, উজ্জয়িনীতে বিক্রমাদিত্যের নবরত্ন সভার 9 জন রত্নের কথা, জ্যোতির্বিদাহরণ নামে যে জ্যোতিষ গ্রন্থ রয়েছে তাতে উল্লেখ রয়েছে ধন্বন্তরী সমকামরসিংহ শঙ্কু বেতাল ভট্ট ঘটক কর্পর কালিদাসাহ খ্যাতো বরাহমিহিরো নৃপতে সভায়াম রত্নানি বৈ বররুচির নব বিক্রমস্য। এই যে আমরা পাই, এছাড়াও আবার অন্যরা বলেন, কেউ কেউ বলেন, বিভিন্ন মত রয়েছে। তোমরা জানো যে কালিদাস যেহেতু নিজে কিছু বলেননি, তার বিভিন্ন মত। আবার কেউ বলেন রঘুবংশে কলমা কলমাইব উৎখাত প্রতিরূপিতা। এটা এই বর্ণনার মাধ্যমে অনেকে মনে করেন তিনি বঙ্গদেশের যে ফসল আমরা কলমা বা রোয়া বলি, ধান বীজের যে রোপণ, তোমরা জানো তো যে গ্রাম বাংলায় যে ধান রোয়া হয় তা ধান বীজের রোপণ, এই উল্লেখ তিনি করেছেন। এছাড়াও ঋতু সংহারে শরৎ বর্ণনায় সফরি, হ্যাঁ তোমরা জানো কথা রয়েছে সফরি ফরফরায়তি বন্ডুস জলমাত্রীন সফরি ফরফরায়তি। সফরি শব্দের মানে জানো? পুঁটি মাছ। তোমরা দেখেছো তো আমাদের যে পশ্চিমবাংলায় যে চুনো মাছ আমরা যা বলি, সেই পুঁটি মাছ। এবং শরৎ হেমন্তের উল্লেখ থাকায় কেউ কেউ বলেন তিনি বাঙালি, এবং বাঙালি বলে মনে করেন অর্থাৎ তিনি বাংলাদেশেই বা বঙ্গপ্রদেশেই জন্মেছিলেন। আবার কেউ বলেন অন্ধ্র, মিথিলা, ছত্তিশগড়, সিংহল, মন্দাসোর, কাশ্মীর, বিভিন্ন যে যা পেরেছেন তাই বলেছেন, বা যারা গবেষণায় পেয়েছেন সেই কথাই বলছি, যে প্রভৃতি প্রদেশে জন্মেছিলেন। অর্থাৎ বিভিন্ন জায়গার তার লেখা থেকে আমাদের লেখা ছাড়া তো কোনো গতি নেই, তোমরা জানো। অতএব তাঁর যে লেখার বর্ণনা দেখে মনে হয়েছে যে তিনি তৎকালীন সেই জায়গায় ছিলেন বা সেই জায়গার কবি। সেই জন্যেই আমরা সেই প্রদেশের কথা জানতে পারি, বা সেই বিবরণ থেকে আমরা বলতে পারি তিনি সেই প্রদেশে। সেই জন্যে সর্বোপরি বিষয়টিতে বিতর্কিত হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবপর নয়। অর্থাৎ তুমি ঠিকঠাক করতে পারবে না তুমি কোন প্রদেশে। সেই জন্য কবির নিরবতায় জন্মস্থান ও কাল সম্বন্ধে সম্যকভাবে প্রমাণভিত্তিক যুক্তির গ্রাহ্যতার উপর নির্ভর করা ছাড়া কোনো গত্যন্তর নেই। অর্থাৎ এই যে আগের যেগুলো বলা হলো, বা উপযুক্ত প্রদেশের কোনো এক প্রদেশে তার জন্মস্থান ছিল, এটা তার জন্মস্থান সম্বন্ধে আমরা যখন বললাম, তার কাল সম্বন্ধে বলতে হবে। যে কবির কাল সম্বন্ধে বললে তাও সেই বিতর্কিত বিষয়, তোমরা জানো। কেউ বলেন তিনি প্রথম শতকের খ্রিস্টাব্দ প্রথম শতকের কবি, আবার কেউ কেউ বলেন খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতকের কবি, আবার কেউ বলছেন যে তিনি ষষ্ঠ শতকের কবি। এবার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ মিলেছে যে সপ্তম শতকে তার উল্লেখ যেহেতু রয়েছে, তাহলে নিশ্চয়ই সপ্তম শতকের আগে ষষ্ঠ শতকের কবি। এই জন্যে আমাদের প্রাচ্য পাশ্চাত্য সমস্ত যে গবেষকজন রয়েছেন, সেই গবেষকগণের কথা অনুযায়ী আমরা বলতে পারি এবং এই সিদ্ধান্তে আমরা আসতে পারি সম্ভবত তিনি দ্বিতীয় খ্রিস্টাব্দের পর থেকে ষষ্ঠ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে তিনি জন্মেছিলেন। এছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই, বুঝতেই পেরেছ? অতএব এইটা আমাদের জানতে হবে, সম্ভবত তিনি দ্বিতীয় খ্রিস্টাব্দ এবং ষষ্ঠ খ্রিস্টাব্দের কোনো এক সময় তিনি জন্মেছেন। এইটা নিয়ে আমরা অনেক গবেষণা করি এবং কালিদাস সম্বন্ধে আমরা বিভিন্ন তথ্য পাই, যে কালিদাসের পরিবার এবং তার শিক্ষা সম্বন্ধে অনেক তথ্য রয়েছে। তবু সামান্য তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। যে তোমরা জানো কালিদাস নিজের ঢালে বসেই ডাল কাটতো, সেই কীর্তির কথা জানো। কিন্তু সেটা কেন, সেটা গল্পের এই আকারে জনশ্রুতি অনুসারে, মানে যা মুখে রয়ে গেছে, মুখে মুখে ছড়িয়ে গেছে আর কি। সেই জনশ্রুতি অনুসারে কালিদাস ব্রাহ্মণ বালক ছিলেন। বাল্যকালেই কালিদাসের পিতা দেবধাম প্রাপ্ত হন, অর্থাৎ যে তিনি ইহলোক ত্যাগ করেন। স্বভাবতই কালিদাসকে কোনো এক গোপালক পালন করেন। বাল্যকালে তিনি জড়বুদ্ধি সম্পন্ন ছিলেন, অর্থাৎ জড় মেধা সম্পন্ন, যা বোঝো তোমরা, মানে বুদ্ধি কম আমরা যা বলি আর কি। এক কথায় যদি খুব মানে বলা হয় মোটা বুদ্ধি, এক কথায় আর কি। যাই হোক, যে তোমাদের বোঝার জন্যই প্রসঙ্গে শব্দটা ব্যবহার করতে হলো, যে এটা প্রচলিত ছিল, বহুল প্রচলিত। সেইভাবেই তো রটনা বলো, ঘটনা বলো বা রচনা আমাদের মধ্যে আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে রয়েছে।
তাই সেই তার সেই বুদ্ধি এরকম জড়বুদ্ধি সম্পন্ন ছিলেন। এই সময় তৎকালীন পণ্ডিতেরা তখন সেই সময়ই মহারাজ সদানন্দ বা কেউ কেউ বলেন শারদানন্দের পুত্রী মানে কন্যা আর কি। সংস্কৃতে পুত্র হচ্ছে যে মানে তখন আমরা যেমন ছেলে বলি, পুত্রী মানে কন্যা, সেই জন্য পুত্রী বিদ্যোত্তমার সঙ্গে তার বিবাহ হয়। এইটাই যেটা বললাম কথিত আছে স্থানীয় পণ্ডিতগণ তারা কি করতেন, ঈর্ষাকাতর ছিলেন। তার এই যে আহ, সদানন্দ বা শারদানন্দের যে পুত্রী বিদ্যোতমার বৈদুষ্য, মানে তিনি এত বড় বিদুষী এবং অভিমানিনী ছিলেন, এই জন্যে তার এই বৈদুষ্য এবং অভিমানিনী থাকায় তাকে পরাজিত করতে পারতো না। সেই জন্যে পরাভূত না করতে পারে প্রতিশোধ স্পৃহায়, হ্যাঁ, কপটাৎ মানে কপট করে বা কপটতাবশত মূর্খ কালিদাসের সঙ্গে এই বিদুষী অভিমানিনী বিবাহ দেন। কারা? এই পণ্ডিতগণ, ঈর্ষাকাতর পণ্ডিতগণ তৎকালীন সময়। তারপর বিবাহের পর যখন বিদ্যোত্তমা জানতে পারলেন তার স্বামী বিদ্যান্ন, কথা জানতে পারায় কালিদাসকে গৃহ থেকে তিরস্কার করলেন, খুব বকাবকি করলেন এবং বিতাড়িত করলেন, মানে তাড়িয়ে দিলেন। নিরুপায় হয়ে কালিদাস কি করবেন, তিনি তখন কালিদাস দেবী কালিকার সাধনা করতে শুরু করলেন এবং কালীর সাধনায় তিনি সম্যক ভাবে আশীর্বাদ পেলেন এবং কালীর আশীর্বাদে তিনি বিদ্যা প্রাপ্ত হলেন। বিদ্যোতমার নিকট তিনি আবার ফিরে যান। এই ক্ষেত্রে অনেকে কালীর সাধনা ছিল বলে, আগে তোমাদের যে বলবান তিনি কোন প্রদেশের, অনেকে বলেন কালিদাস এই বাঙালি বা বাংলা প্রদেশের বা পশ্চিম বাংলার বা পশ্চিমবঙ্গ প্রদেশের কবি অনেকে বলে থাকে। এখানেও একটা তথ্য তোমরা পেলে। যাই হোক, কালীর আশীর্বাদে যে কথিত আছে তিনি বিদ্যা প্রাপ্ত হন, অর্থাৎ তিনি পড়াশোনা শুরু করেন এবং তার আশীর্বাদেই তিনি তখন পণ্ডিত হতে শুরু করেছেন, এইরকম আর কি। এইসব করে তিনি তখন আবার সেই পূর্বে বাড়ির কথা মনে হয়েছে। আমরা কি করি, যখন দিনান্তে যখন তোমার সব অবসাদ বলো সব হয়েছে বা মিটে গেছে, তখন আমরা বাড়িতে ফিরে যাই। কালিদাসও তাই, তার বিবাহিত জীবনে তিনি তখন ফিরে যাচ্ছেন বিদ্যোতমার কাছে। তিনি যে সেই মূর্খতা বলে তিনি তাকে যে বা মূর্খ বলে তাকে বিতাড়িত করেছিলেন, তাই তিনি সেই বিদ্যার্জন করে আবার যখন সেই বিদ্যোতমার কাছে পৌঁছলেন, হ্যাঁ, তখন করলেন কি, যেই তিনি যাচ্ছেন এই সময় বিদ্যোতমার নিকট তিনি যেতে শুরু করলেন, কালিদাসকে গৃহের দিকে আসতে দেখে তিনি কি করলেন, গৃহের দরজা বন্ধ করে দিলেন। কে? তার স্ত্রী বিদ্যোতমা। তিনি বললেন আবার সেই মূর্খ পৌঁছবেন, তিনি তো জানেননি এর মধ্যে হয়ে গেছে। তখন তিনি সেই সামনে গিয়ে, তারপর কালিদাস সেই বাড়ির গৃহের সামনে গিয়ে তিনি সম্বোধন করলে বিদ্যোতমাকে বললেন যে অনাবৃত্তং দ্বারং কপাটং দেহিতি। তখন বলছে যে যে অনাবৃতং, যে তুমি যে দরজা বন্ধ করেছো, এই তুমি কপাট খোলো বা তুমি দরজা মুক্ত করো। বিদ্যোত্তমা প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে, ওই ভিতর থেকেই তখন বলছে, না খুলেই তখন বলছেন অস্তি কশ্চিৎ বাঘ বিশেষ, মানে প্রশ্ন করলেন। এর উত্তর তিনি যখন দিয়েছিলেন কালিদাস, তারপরে সেই তার স্ত্রীর যে কথা, তিনি বিদুষী উনি জানেন, তখন তিনি তার কথাকে সম্মান জানিয়ে তিনি অস্থি যে দিয়ে শুরু করলেন কুমার সম্ভব মহাকাব্য, একটা মহাকাব্য লিখে ফেললেন। তার প্রথম অস্থি দিয়ে শুরু করলেন, তারপরে দিলেন বললেন অস্থি কশ্চিৎ বাঘ বিশেষ, কশ্চিৎ দিয়ে তিনি শুরু করলেন মেঘদূতম, খণ্ডকাব্য বলো বা গীতিকাব্য যাই বলো না কেন, তিনি তখন ওই কশ্চিৎ দিয়ে শুরু করলেন। তার প্রথমেই আছে, তোমরা মেঘদূতে জানো, তোমরা একাদশ শ্রেণীতে পড়েছো, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা সাধিকার প্রমত্ত শাপে নাস্তং গমিত মহিমা বর্ষভোগ্যেন বর্তু যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেষু ইত্যাদি। এই কশ্চিৎ দিয়ে তিনি শ্লোক শুরু করলেন এবং রচনা শুরু করলেন। তিনি গীতিকাব্য একটা লিখেছেন। তারপর বাঘ দিয়ে, বাঘ অর্থাৎ সম্পৃক্ত ইত্যাদি দিয়ে, বাঘ দিয়ে তিনি রঘুবংশ মহাকাব্য রচনা করলেন। এবার বুঝতে পারলেন যে কত বড় পণ্ডিত তিনি, যাকে যখন বলছেন অস্থি কশ্চিৎ বাঘ বিশেষ, এইটা বলার সঙ্গে সঙ্গেই তিনি করলেন কি, একটা মহাকাব্য এবং একটি গীতিকাব্য তিনি লিখে ফেললেন। এই জন্যে তার এই রচনা পরবর্তীকালে কালিদাসকে মহাকবি কালিদাসে রূপায়িত করেছে, বা তাকে তার এই রূপায়ণ হয়েছে এই কালিদাস। অতএব তারপর থেকেই তিনি তাঁর পাণ্ডিত্য এবং কাব্যকৃতি চারিদিকে তার
শুভ্র গুণরাশ ছড়িয়ে পড়ল চারিদিকে। তাই কালিদাসের কাব্যকৃতি সম্বন্ধে তোমরা জানতে পারো যে তোমরা শুনে থাকবে কালিদাসের নামে প্রচলিত গ্রন্থের সংখ্যা 30টিরও বেশি, এবং যে মহাকবি যে তার মানসিকতায় গৌরবোজ্জ্বলতায় 7টি কবিকৃতির মধ্যে, যার জন্য আজও আপামর পাঠক কুল চিরকাল স্মরণ করে রাখবে। 7টি, এতগুলো তিনি লিখেছেন, 30টারও বেশি আমরা যা তথ্য পাই। গবেষকরা বলেছেন একজন কবি বা পণ্ডিত তিনি বিভিন্ন লেখেন, যেগুলো আমরা তথ্য পাই গবেষকরা যা পেয়েছেন। বুঝতেই পারছো এতদিন আগেকার জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে কোনো গবেষক যেখানে যা পেয়েছেন সেটা আমাদের সামনে এসেছে। তাই আমরা সেইগুলোকে সঙ্গে রেখে আমরা বলছি যে পাঠককুল যেগুলো এই 7টার উপর নির্ভর দেখে কালিদাসকে যে এতখানি মনে রেখেছে, সারা বিশ্ব, শুধু আমাদের বঙ্গ নয়, ভারত নয়, সারা বিশ্ব তিনি সাহিত্য আকাশে সমুজ্জ্বল, যে উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ, যেই জন্য তাকে বলা হয় কবি কুল চূড়ামণি। হ্যাঁ, এই জন্য মহাকাব্য তিনি 2টি লিখেছিলেন। 7টার মধ্যে 2টি মহাকাব্য কি? কুমার সম্ভব, ওই যে তোমরা দেখলে অস্থি দিয়ে শুরু হলো কুমার সম্ভব, তারপর রঘুবংশম, বাগার্তা ইব সম্পৃক্ত ইত্যাদি দিয়ে শুরু হয়েছে সেই রঘুবংশম। এবার গীতিকাব্য বা খণ্ডকাব্য ঋতু সংহার, এ একটা খণ্ডকাব্য। তারপর হচ্ছে মেঘদূতম, মেঘদূতম গীতিকাব্য, ওই যে কশ্চিৎ দিয়ে শুরু হলো, এটা আগে জেনেছো তোমরা। তারপর হচ্ছে যে দৃশ্যকাব্য, যাকে তোমরা নাটক বলো, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রমোর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম, যেটা তোমাদের অভিষ্ট, অর্থাৎ যেটা নিয়ে আজকের এই পড়াশোনা চলছে, যেটা নিয়ে তোমাদের আলোচনা চলছে, সেই অভিজ্ঞান শকুন্তলম। তাহলে এই 7টা জিনিস তোমরা পেলে। এই 7টা জিনিস ছাড়াও তিনি আরো কিছু লিখেছেন, যে এই কবিতার মধ্যে বা নাটকের মধ্যে বা মহাকাব্যের মধ্যে তিনি আরো লিখেছেন নলোদয়, শ্রুতবোধ, পুষ্পবান বিলাস, তারপরে সিঙ্গার তিলক, দাত্রিংশক পুত্তলিকা প্রভৃতি প্রচুর তিনি গ্রন্থ রচনা করে গেছেন, যা আমাদেরকে কি করেছে, তার দ্বারায় রূপ রস বর্ণ গন্ধময় জগৎ জীবনকে তিনি যেমনটি অনুভব করেছেন, তেমনটি তার অলৌকিক লেখনীর জাদু স্পর্শে কাব্য চিত্রিত করেছেন। তার রচিত 3টি নাটকেই আদি রসাত্মক, বা তোমরা বলতে পারো সিঙ্গার রসাত্মক, এই 3টি নাটকে যেন প্রেমের ক্রমপরিণতির প্রকাশ ঘটেছে। বিশেষত অভিজ্ঞান শকুন্তলম নাটকে যে আমরা দেখতে পাই, সেখানে মর্তের রূপজ কামজ প্রেম পরবর্তীতে স্বর্গীয় প্রেমের পরিণতিতে উত্তরণ লাভ করেছে। এবং এই যে সুন্দর নাটক লেখার যে প্রতিভা, তার যে এই প্রতিভার বা নবনব যে উন্মেষ শালিনী তার যে বুদ্ধি বা মতি, সেই জন্যে এইরূপ উন্মেষ কালিদাসের গ্রন্থে রয়েছে প্রচুর পরিমাণে। প্রতিভা হয় সহজাত বা জন্মগত, অথবা উৎপাদ্য বা শাস্ত্রানুশীলন, তোমরা জানো, এবং লোক ব্যবহারাদি দর্শন ও পরিশ্রমজাত। তাই এই কবির গ্রন্থাবলিতে এই উভয়বিধ প্রতিভারই পরিচয় রয়েছে। আমরা সংক্ষেপে যদি বলা যায়, যে আমরা বলতে পারি মহাকবি স্থিতধী, একাধারে মনীষী, প্রাজ্ঞ, দূরদর্শী, ক্রান্তদর্শী, সম্যক জ্ঞান ও বিচার বুদ্ধি সম্পন্ন পণ্ডিত। এই যে আমরা এইগুলো এখান থেকে আমরা পেলাম, তার থেকে আমরা কবির যে তার মানসিকতা, তাটা আমরা দেখতে পাব। দেখি তার মানসিকতা যদি আমরা পর্যালোচনা করলে দেখতে পাই, তার ব্যক্তিত্ব এবং মানসিকতা নিয়ে আমরা কিছু কথা বলবো, তার আলোচনায় আমরা থাকবো। আমরা চলছি সেই আলোচনায়। দেখো, তোমরা নিশ্চয়ই জানো বিভিন্ন সমালোচকরা বিভিন্ন বলেছেন, ইংরেজ সমালোচক বলেছেন স্টাইলিশ ম্যান, আরো অনেক বলেছেন। সেখানে বলছে কারো রচনা শৈলী থেকে তার ব্যক্তিত্ব বোঝা যায়, তুমি কেমন লিখছো, তুমি কেমন বলছো, তোমার ব্যক্তিত্ব সেখানে কিন্তু ফুটে ওঠে। মানুষের জীবন আমরা যা বলি না কেন, আমরা তো বলি ভাব যে আমরা করি, তারই প্রকাশ হচ্ছে ভাষা। তুমি কেমন বলছো, যদি বাজে ভাষায় কথা বলো, তাহলে তোমার ভিতরের মধ্যে যে বাজে অবস্থা সেটা ফুটে উঠবে। তুমি যদি শুদ্ধ ভালো শৌখিন হও, তোমার ভাষার মধ্যে সেই শৌখিনতা বজায় থাকবে। আমরা যেমন বাইরে ড্রেস পরি, ভিতরে শরীর যাই থাকুক না কারণ ড্রেস পরে সুন্দর দেখাই, তেমনি ভাষা আমাদেরকে তৈরি করে দেয়
যে আমরা কিভাবে সমাজের বুকে প্রতিষ্ঠা পাবো, কিভাবে চলবো। সেই জন্যে কারো রচনা শৈলী যেমন হবে, তার ব্যক্তিত্ব সেই রচনা শৈলী থেকে বোঝা যাবে। তাই তিনি কিরকম ছিলেন? প্রকৃতি প্রেমী, যে সাহিত্যকাররা বলেছেন, আলংকারিকরা বলেছেন, সামাজিকভাবে গবেষকগণ বলেছেন, তিনি প্রকৃতি প্রেমিক, সূক্ষ্ম পর্যবেক্ষণ সম্পূর্ণ কবি। তিনি তিনি কি করেছেন? সামান্য মানে অর্থাৎ এই তুচ্ছ কীট পতঙ্গ থেকে গিরিরাজ হিমালয়, বুঝতে পারছো? যে সেখানে বলছে শুধু তাই নয়, সরোবর থেকে সমুদ্র এবং সমুদ্রের ফেনিল অম্বুর রাশি, যে তোমরা জানো সেখানে সুন্দর কথা রয়েছে, তমাল তালি বনরাজ নীলা, এই যে বিবরণ তিনি সেখানে দিয়েছেন, সেই বেলাভূমি দেখেই তিনি নিবৃত্ত হননি। এবং সেই জন্যেই কবি এটার পরেও তিনি ছিলেন মানব প্রেমিকও বটে। তিনি কবি শুধু এইসব প্রকৃতি দেখেননি, মানুষের মধ্যে দেখেছেন মানবিক গুণ, তিনি দেখেছেন সদ্গুণ দেখেছেন, এবং তাই মানবিক প্রেমিকও বটে তার সেই কবিত্বের মধ্যে আমরা যা পাই। এবং নারীর রূপ লাবণ্যের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাই শুরু করেননি, তিনি তার কি করেছেন? হৃদয় কন্দরে, অর্থাৎ সেই যে নারীর যে হৃদয় কন্দরে তিনি প্রবেশ করে তার মনোভাব বিশ্লেষণ করেছেন। তার রচনা প্রসাদ গুণযুক্ত, হ্যাঁ, প্রসাদ গুণযুক্ত। তোমরা পরে যখন পড়বে, অলংকার পড়বে, ডিগ্রি কোর্সে যাবে, বা আরো যখন অধিকতর অধ্যয়ন করবে, তখন এগুলো জানতে পারবে। অনুপ্রাস, বারবার, হ্যাঁ, চমিত চমক চমক, এই যে আমরা বলি একই শব্দ, একই সব বর্ণ যখন আসবে তাকে আমরা বলবো অনুপ্রাস। হ্যাঁ, অনুপ্রাসের পরপর একটা আমাদের মধ্যে ব্যবহৃত থাকা এই অলংকার আমরা পাই, সেটা হচ্ছে যে অনুপ্রাস অলংকার। এই অনুপ্রাস আদি শব্দালঙ্কার, হ্যাঁ, যে বাহুল্য বর্জিত, এগুলো তিনি বাহুল্য রাখেননি। এবং দীর্ঘ সমাসীন, সংস্কৃতে দেখবে বানভট্টের যেমন লেখা আছে, বড় সমাসবদ্ধ পদ, এই তোমার 4 লাইন পরে দেখা গেল ক্রিয়াপদ বসবে, তার মানে চলছে বর্ণনা, চলছে বর্ণনা, চলছে দীর্ঘ সমাস। কিন্তু কালিদাস সেই দীর্ঘ সমাসহীন, অর্থাৎ দীর্ঘ সমাস তিনি ব্যবহার করেননি। তার কৃত্রিমতা বিরল, তিনি কৃত্রিম কিছু করেননি, যা দেখেছেন তাই সমাজে যা ঘটেছে তাই তিনি তুলে ধরেছেন। আর শব্দ চয়নের চমৎকারিত্ব, তিনি এক একটি শব্দ চয়ন করেছেন এত সুন্দর, এত মানে মনোভরপুর বা মনোহরণকারী শব্দ, যে পড়ার পর শুনলে তোমার হৃদয় মানে আনন্দে উদ্বেল হয়ে উঠবে। তার পরিমিতি বোধ, কতটা কোন জায়গায় কার সম্বন্ধে কতটা বলা দরকার। নাটক তো জানো, তার চরিত্র যেখানে চিত্রণ হয় সেই পরিমিতি বোধ। তারপর ব্যঞ্জনা রসিক চিত্ত, যারা ব্যঞ্জনার দ্বারা রসিক মানে যারা পাঠক আর কি, সেই চিত্তকে তিনি অভিভূত করেছেন তার রচনা। কখনো তিনি বক্তব্য বিষয়ের অবাঞ্ছিত বিরক্তিকর বিস্তার তিনি করেন। অতএব সেই যে তিনি লিখেছেন, এত কিছু করেছেন, এত বড় কবি, অথচ তিনি গর্বলেশবিহীন, তার কোনো গর্ব নেই, অহংকার নেই। তিনি নিজের সম্বন্ধে সম্পূর্ণ নীরব। নিজের সম্বন্ধে তিনি কোথায় লেখেননি, আগেই যা আমি তোমাদের বললাম। নাটকের প্রারম্ভে কালিদাস সবিনয়ে, যে আমরা প্রথমে যে নাটকে আমরা শুরু করি, সংস্কৃত নাটকে আছে তোমরা জানো, সহৃদয় ব্যক্তিগণের প্রশ্রয় দৃষ্টি কামনা করেছেন তিনি। কিন্তু তিনি কখনো কিন্তু হীনমন্যতার শিকার ছিলেন না। এই জন্যে আত্মপ্রত্যয়ের সঙ্গে আবেদন জানিয়েছেন, তদেশ স্বর্গ করুণার্ধ চিত্তৈর নমে ভবদ্ভি প্রতিষেধনীয়। বলছে করুণ হৃদয় ব্যক্তির পক্ষে আমার এই সৃষ্টি উপেক্ষণে নয়। এই সকল বিবরণ থেকে বোঝা যায় যে এই পুরুষটি ছিলেন সংস্কৃতিমান, জীবন রসিক, ঋজু স্বভাব ও সহৃদয়। আমরা এতক্ষণ যে কবির ব্যক্তিত্ব এবং মানসিকতা সম্বন্ধে যে আমরা আলোচনা করলাম, এবার আজকের যে তোমাদের পাঠ্য বিষয় রয়েছে, যেটাকে আমরা নির্দিষ্ট করে তার আলোকে আমরা বিভিন্ন আলোচনা করছি, সেই আলোকে আলোচনা করার জন্য প্রথম বিষয়বস্তু যেটা, সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো আমরা বিষয়বস্তু দেখি। যদি আমরা বিষয়বস্তুর দিকে অবলোকন করে দেখব, অভিজ্ঞান শকুন্তলমের 4র্থ অঙ্কে যে সেখানে দেখা যাচ্ছে অনুসূয়া প্রিয়ংবদা তারা যে পুষ্পচয়ন বা
ফুল তুলতে আশ্রমবাসী তো ফুল তুলে সমিত জোগাড় করে, তোমরা জানো। সেখানে বলছে এই চতুর্থাঙ্কে যেখানে পুষ্পচয়নরত যে অনুসূয়া প্রিয়ংবদা কথা জানায় যাচ্ছে যে তাদের কথোপকথনের মাধ্যমে যজ্ঞ কার্যে নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পরে তপস্বীগণ রাজা দুষ্যন্তকে বিদায় দিয়েছেন। শকুন্তলার আঙুলে একটি একটি অবধি নির্ণায়ক নামাঙ্কিত অঙ্গুরিকক পরিয়ে দিয়ে তিনি হস্তিনাপুরে প্রত্যাগমন করেছেন। অনুসূয়ার চিন্তা হচ্ছিল, বহুপত্নীক রানী মহলে দুষ্যন্ত মগ্ন হয়ে এই তপবনবাসিনী শকুন্তলার কথা কি মনে রাখা সম্ভব হবে? এই প্রসঙ্গে প্রিয়ংবদা জানায়, সুন্দর চেহারার মানুষ দুষ্যন্ত কখনো তেমন কাজ করতে পারে না, কারণ জানে যারা দেখতে খুব সুন্দর তারা খারাপ কাজ কিছু করতে পারবেন না। এইটা ছিল প্রিয়ংবদা। তখন প্রিয়ংবদা বলছে, প্রিয়ংবদা ভালো কথা বলে তো, তোমরা জানো। এখানে প্রিয়ংবদা বলছে, প্রিয়ংবদা ভাবতে থাকে পিতা কন্যা শকুন্তলার বিবাহ সমর্থন করবেন কিনা, অর্থাৎ তাদের মনে চিন্তা চলছে মানে কিভাবে এটা হবে, তাদের মধ্যে যে দ্বৈত ভাব রয়েছে মনের, কি হবে কি হবে এরকম একটা ভাব। তখন অনুসূয়া প্রিয়ংবদাকে আশ্বস্ত করে জানায় যে গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করার ইচ্ছা পিতার, অর্থাৎ যে যোগ্য পাত্রে শকুন্তলাকে তো বিয়ে দেবেন বা বিবাহ দেবেন, অতএব সেটা কাজ সম্পন্ন হয়েছে। শকুন্তলার বিবাহ তো দৈববশেই তেমন সুযোগ্য পাত্রে সুসম্পন্ন হয়েছে, তাই তিনি নিশ্চয়ই এটা অনুমোদন করবেন। এটা হচ্ছে যে অনুসূয়ার বিশ্বাস। এখানে বলা চলে বহুপত্নীক পুরুষগণের সম্বন্ধে ওই চিন্তন বহু অনুরাগিনী পত্নীর এবং তাদের যে হিতৈষিনী সুহৃদয়ের মধ্যে এটা উদয় হয়েছিল। কারণ রাজার হারেমের মধ্যে অনেক রাজপুরে, তার তো রাজধানীতে অনেক রমণী রয়েছেন, সেইটা চিন্তা করছিল তারা। এবং এর মধ্যে এখানে আশ্রমে যে মহর্ষি কন্যের শিষ্যগণ রয়েছেন, অনুসূয়া প্রিয়ংবদা রয়েছে, গৌতমী রয়েছেন, এদেরকে ছেড়ে শকুন্তলার ওপর অতিথি সৎকার আদি আশ্রমের সমস্ত কার্যের ভার অর্পণ করে গিয়েছিলেন কে? যে কর্ণমুনি। তিনি করেছিলেন কি, যে অনুসূয়া প্রিয়ংবদা এবং গৌতমী এদেরকেও বাদ দিয়ে কার ওপর? যে শকুন্তলার প্রতি তার সদয় হয়ে তাকেই তিনি সমস্ত অতিথি সৎকারের এবং আশ্রম চালানোর সমস্ত কিছু যে হোতা হিসেবে তাকে সমস্ত কার্য অর্পণ করে দিয়ে গিয়েছিলেন। এদিকে অনুসূয়া প্রিয়ংবদা যখন পুষ্পচয়নে ব্যস্ত, পূজার ফুল মানে তুলেই চলেছে তারা। এবার তখন নিজেরা বলছে শুধু পূজার ফুল হলেই চলবে না, শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজার জন্য ফুল চাই। অতিথি সৎকারের জন্য যে উঠে রয়েছে যেজন দুষ্যন্ত চিন্তায় অন্যান্য মনা শকুন্তলা, ঠিক এমন সময় আশ্রমের পর্ণকুটিরের দ্বারে সুলভ কোপ প্রতাপান্বিত মহর্ষি দুর্বাসা উপস্থিত হলেন এবং অতিথি রূপে তিনি সম্বোধনের মাধ্যমে তার নিজের উপস্থিতি জ্ঞাপন করলেন। তখন সে কথা শকুন্তলার প্রকরণে প্রবেশই করল না। শকুন্তলা কুটিরে প্রতি চিন্তায় বিভোর হয়ে বিহ্বল থাকায় ঋষির আগমন সে বুঝতে পারেনি। তো সেই কারণেই তখন সেই অতিথি অভিমানিনী বলে তিনি তখন করছেন কি, যে তার প্রতি দুর্বাসা তখন যখন দেখলেন নিত্যবসরে যে এরকম যখন চলছে, তখন দুর্বাসা উপস্থিত, সে কানে শুনতে পাচ্ছে না, কিন্তু এদিকে দুর্বাসা এসেছে, সেই দুর্বাসাকে দেখে তিনি লক্ষ্যই করছেন না। এবার তাকে কোনো ইংরেজিতে যা গেল মানে এন্টারটেন করা, সে এন্টারটেনও করছেন না। তাতে ক্রুদ্ধ হয়ে গেছেন দুর্বাসা, এমনিতেই সামান্য তুই রেগে যান, সুলভ কোপ বললে আমরা যা বুঝি। তারপরেই তখন করেছে কি, তিনি তখন অভিশাপ দিয়ে বুঝলেন, অতিথি অভিমাননার অপরাধে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন। অভিশাপটা এই বাংলা এরকম, অতিথি অবমাননা কারিণী অন্য মনে যার চিন্তায় মগ্ন, এবং সেই মগ্ন থাকায় তপস্বী অতিথির উপস্থিতি লক্ষ্যই করলে না। প্রমত্ত ব্যক্তি যে রূপ প্রথম কথা ভুলে যায়, সেও তোমাকে সে রূপ ভুলে যাবে। মনে করবার বা মনে করাবার বহু চেষ্টা করলেও তোমাকে সে মনে করতে পারবে না বা তার মনে পড়বে না। মহামণি দুর্বাসার অভিশাপ শুনে দূরস্থিত একটু দূরে ছিল,
তখন অনুসূয়া প্রিয়ংবদা সখীর চিন্তায় উদ্বেগে ব্যাকুল হয়ে উঠতে থাকে তারা, এবং প্রিয়ংবদা ছুটে গিয়ে পায়ে ধরে ঋষিকে সানুনয় ভাবে তখন প্রধান্বিত দুর্বাসাকে জানায় তিনি যেন কন্যা সমা শকুন্তলার এই করা একটি অপরাধের ক্ষমা করে দেন। প্রিয়ংবদা ঋষিকে কিছুটা নরম করলেন এবং এই কথা তার কাছ থেকে আদায় করতে পারলেন বা লাভ করলেন যে কোনো অভিজ্ঞান বা স্মারক চিহ্ন দেখাতে পারলে তবেই শকুন্তলার অভিশাপ মোচন হবে। এদিকে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে নিজের নামাঙ্কিত অর্থাৎ দুষ্যন্ত লেখা নামাঙ্কিত যে অঙ্গরি নিজ হস্তে পরিয়ে দিয়েছিল এবং সেটা অনুসূয়া প্রিয়ংবদা জানতো, এইটা ভেবেই তাতেই যে সাপের মুক্তি হবে এ কথা দুজনে চিন্তা করলো এবং দুজনে কথোপকথনে বলল, এবং অনুসূয়া প্রিয়ংবদা অভিশাপ বৃত্তান্ত দুজনে তারা মনস্থ করলো যে তাদের এই যে অভিশাপ বৃত্তান্ত দুজনের মধ্যেই গোপন রাখতে চায় তারা, এবং তারা দুজনের মধ্যে গোপন রাখবে, কারণ কোমল স্বভাবা প্রিয় সখী শকুন্তলাকে তাদের রক্ষা করতে হবে। এইরূপ চিন্তনের মাধ্যমে সে তখন তারা দুইজনে সেই কথাই ভাবতে শুরু করলো। অতএব এখানে তোমরা বিষয়বস্তু দেখতে পেলে যে এইটুকুন যে তোমাদের বিষয়বস্তু সেটা আমরা পাঠ্যপুস্তকে যেখানে রয়েছে তোমরা জানো সংস্কৃতে পড়তে হবে, সংস্কৃত বিষয় সংস্কৃত দেবনাগরিক বা নাগরিক ভাষা যে আমরা বলি সেটাতে পড়তে হবে, সেটা আত্মস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। অসুবিধা কিছু নেই, তোমরা আস্তে আস্তে নিজেরা একটু একটু করে যে তোমরা হজম করবে, বাংলা মানে বাংলায় পরিষ্কার করে বুঝিয়ে দেব, তোমরা পড়বে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, সেই আমরা পাঠ্যাংশে আসি। এটা দেখো মূল পাঠ্যাংশ যেটা, তাতে বলছে ততঃ প্রবিশত কুসুমাবচয়ং নাটয়ন্তৌ সখ্যৌ। বলছে এখানে সখী দুজন কি করছে, যে কুসুমাবচয়ম মানে ফুল তুলছে, ফুল তোলার নাটক করে তারা প্রবেশ করছে, মানে ফুল তুলতে 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 স্টেজে যেন ফুল তুলছে এরকম ভাবে নাটক করছে। এখানে অনুসূয়া বলছে হলা প্রিয়ংবদে, তখন বলছে সখী প্রিয়ংবদা। বলছে প্রিয়ংবদা শব্দ এখানে তোমরা মানে পড়েছো, মানে বুঝবে যে প্রিয়ংবদা শব্দ লতা শব্দের মতো, এখানে প্রিয়ংবদী। यद्यपि গান্ধর্বেণ বিবাহ বিধিনা নির্বৃত্ত কল্যাণা, যে যখন যদিও গান্ধর্বেণ গান্ধর্ব বিধিতে মানে বিবাহ বিধিতে নির্বৃত্ত কল্যাণা যে সম্পন্ন হয়েছে, শকুন্তলা অনুরূপ ভর্তির্গামিনী সংবৃত্তেতি, মানে অনুসূয়ার যে যে স্বামী লাভ করেছে, যে ভর্তিগামিনী অর্থাৎ স্বামী লাভ করেছে, এই যে সংগঠিত হয়েছে সংবৃত্তেতি বা সংগঠিত হয়েছে, নিবৃত্তং মে হৃদয়ম, আমার কিন্তু হৃদয় নিবৃত্ত হয়নি, মানে আমার চিন্তা হচ্ছে। তখন বলছে সেটা দেখেই তখন বলছে তথাপ্যেতাবৎ চিন্তনীয়ম, তখন বলছে তথা এতাবৎ চিন্তনীয়ম, এটা ভেবেও আমার কিন্তু চিন্তা হচ্ছে। কথমিব তো বলছে কিরকম কিরকম, মানে কিরকম তোমার চিন্তা হচ্ছে? তখন বলছে অদ্যস রাজর্ষি রিষ্টিং পরিসমাপ্য, মানে রাজার যে কাজ তিনি সব সমস্ত শেষ করে দিয়ে ঋষিভীর বিসর্জিত, মানে ঋষিগণকে তিনি যে বিসর্জন অর্থাৎ তিনি বিদায় জানিয়ে দিয়েছেন। আত্মনো নগরং প্রবিশ্যান্ত, পুরো 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 সমাগত, অর্থাৎ বলছে আত্মনো নিজেই নগরে পৌঁছে গেছেন, প্রবিশ্যান্ত মানে প্রবেশ করে গিয়ে, পুরো সমাগত সামনে যে পৌঁছেছে, পুরো মানে সামনে সমাগত এসেছে। ইতোগতং বৃত্তান্তং স্মরতি ওয়া ন বেতি, মানে তিনি তখন যখন রাজধানীতে পৌঁছে গেছেন, এবার এইরূপ সে ইতোগতম মানে এইরূপ যে পূর্বে ঘটেছে এই যে গান্ধর্ব বিবাহে সব বৃত্তান্ত, স্মরতি বা ন বেতি বা ন বা ইতি, এই জন্য সন্ধ্যা একসঙ্গে যে বেতি, যে বলছে তিনি মনে রেখেছেন কি রাখেননি এটা তো জানা যায়নি। প্রিয়ঙ্গদা বলছে যে তখন প্রিয়ঙ্গদাই তার কথার উত্তর দিয়ে বলছে বিশ্বদ্ধা ভব, হ্যাঁ, তখন বলছে নহি তাদৃশা আকৃতি বিশেষা গুণ বিরোধীনো ভবন্তি, কিন্তু তা তো ইদানিম ইবম বৃত্তান্তম শ্রুত্বা ন জানে কিং প্রতিবৎসেতি বা প্রতিপৎস্যতেতি। তখন বলছে বিশ্বদ্ধা ভব, তখন প্রিয়ঙ্গদা তো ভালো কথা বলে যে
তখন বলছে তুমি থামো, হ্যাঁ তুমি একটু থামো, তুমি জানো যে নহি তাদৃশা, কেন, যে মনে রাখতে পারবে না কেন, নহি তাদৃশা মানে তার মতো এরকম যে চেহারা সম্পন্ন, চরিত্রবান সম্পন্ন, সুন্দর চেহারা, যে তাকে কখনো অবিশ্বাস করা যায় না, অতএব আমরা তাকে কখনো অবিশ্বাস করতে পারি না। এই যা বলছে আকৃতি বিশেষা গুণ বিরোধিনও ভবন্তি, তিনি গুণ সদ্গুণযুক্ত, অতএব তার চেহারাতেই প্রমাণ। কিন্তু তা তো ইদানিম, ওনার চিন্তা তখন হচ্ছে মানে প্রিয়ঙ্গদার চিন্তা আছে, কিন্তু তা তো ইদানিম, হ্যাঁ, যে এই এই যে বৃত্তান্তম, ইদানিম ইমম বৃত্তান্তম শ্রুত্বা, এইসব বৃত্তান্ত শুনে নজাতে ক্রিং প্রতি প্রৎসয়তে মানে ইতি, অর্থাৎ তিনি কি ভাববেন, কি তিনি স্টেপ নেবেন, অর্থাৎ তিনি বুঝবেন এবং কি বলবেন, এগুলো নিয়ে তাদের সংশয় রয়েছে দুজনের মধ্যে। এই রূপ এই পাঠ্যাংশ, এটা তোমরা পড়লে এটা মানে হলো। এবার এটার আমরা কি করব, একটু ব্যাকরণ বিষয়ে জানবো। কি কি ব্যাকরণ তোমরা জানো? ব্যাকরণ হচ্ছে মুখং ব্যাকরণং স্মৃতম, যে মুখকে আমরা ব্যাকরণ বলি। ঠিক ঠিক আগে যেমন বললাম ব্যক্তি সত্তা যেন তার ভাষার মধ্যে পরিচয় হয়, তিনি ব্যাকরণ কি করে সাহিত্যকে সুন্দর করে রাখে। হ্যাঁ, সেই জন্য এখানে আমরা ব্যুৎপত্তি দেখি। ব্যুৎপত্তি সংবৃত্তা দেখেছ, সংবৃত্তা সম্পূর্বক বৃদ্ধাতুর, হ্যাঁ, ত করলে প্রত্যয় যুক্ত করলে তার সঙ্গে টাপ যুক্ত করতে হবে, তার সঙ্গে সু মানে বিভক্তি যুক্ত করলে সংবৃত্তা হলো। তারপরে দেখো পরিসমাপ্য, পরি যে উপসর্গ একটা, পরিপূর্বক সম্পূর্বক আপ ধাতুর লেপ করলে পরিসমাপ্য। যে প্রপরা অপসমনী ইত্যাদি তোমরা 20 যে আমাদের মানে রয়েছে, যে যে পরিসম ইত্যাদি এগুলো যে ব্যবহার রয়েছে আমরা তার মধ্যে এগুলো, হ্যাঁ। তারপরে এই যে উপসর্গ 20 উপসর্গ আমরা ব্যবহার করি, সেগুলো এর মধ্যে রয়েছে। দেখো একটু একটু করে ভালো বুঝতে পারবে। এই যে দেখেছো বিসর্জিত, এটার মানে কি, বিপূর্বক, বিপূর্বক সৃজ ধাতু, সৃজ মানে সৃষ্টি করা, সৃজ ধাতুর ঋচ ত করলে তার সঙ্গে সুযুক্ত করলে আমরা বিসর্জিত শব্দ পূর্ণ শব্দটি পাবো। তারপরে বলছে প্রতিপৎস্যাতে, এই যে আগে দেখলে প্রতিপৎস্যাতে পিতা কি করবেন, যে প্রতিপূর্বক পদ ধাতুর মানে কি স্টেপ নেবেন, এই যে ইংরেজিতে আমরা বলি স্টেপ নিচ্ছে এবার, হ্যাঁ তোমরা তো বলো যে প্রতিপদ লিট স্যাতে, লিটের যে স্যাতে সেতে সন্তে যে আমরা পড়ি, সেই নিয়ে বলছে প্রতিপূর্বক পদ ধাতুর লিট স্যাতে, হ্যাঁ। এটা হচ্ছে যে ব্যুৎপত্তি আমরা জানলাম। এবার এক একটা ভাষা তুলে, গোটা বাক্য তুলে, এখানে শুধু এক একটা করে শব্দ তুলে সেখানে তোমাদের দেখানোর জন্য করা হয়েছে। যে কারক বিভক্তি এখানে আমরা বলছি কুসুমা বাচায়াম, এইটা তুলে দেওয়া হয়েছে, এবং তার যে গোটা লাইনটা আছে তার তোমাকে ওই আন্ডারলাইন করে তোমাদের বলা হয় কারক বিভক্তি নির্ণয় করো। সেখানে তোমাকে এটা উত্তর লিখতে হবে কর্মে দ্বিতীয়া, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। রিসিভি, এই রিসিভি এখানে কি করবে, অনুক্ত কর্তায় তৃতীয়া, তৃতীয়ায় যে রিসিভি, এই যে অনুক্ত কর্তায় তৃতীয়া। আত্মন নিজে, যে আমরা বলি নিজের, এই জন্য বলছে যে সেই জন্য আত্মন সম্বন্ধে ষষ্ঠী। এই গেল কারক বিভক্তি কিছু অংশ তোমাদের জানিয়ে দেওয়া গেল। তারপরে রয়েছে সমাস। সমাস মানে সংক্ষেপ আমরা বলি, তার যে পরিষ্কার করে ব্যাসবাক্যে দ্বারা আমরা যদি জানি নির্বৃত্য কল্যাণা, তখন বলছে এখানে কি বলছে, নির্বৃত্তং কল্যাণং ইয়স্যা সা, কি হবে, বহুব্রী সমাস। এটা হচ্ছে ব্যাসবাক্য, আর এটা সমাস নির্ণয় করতে হলে ব্যাসবাক্য সঙ্গে সমাস নির্ণয় করতে হবে। তাহলে নিবৃত্তং কল্যাণং যস্যা সা মানে নিবৃত্ত হয়ে কল্যাণ হয়েছে যে, যে তিনি বা যে সে, এই ক্ষেত্রে বহুব্রী সমাস হয়েছে। রাজর্ষি, রাজা এবং ঋষি, এখানে হচ্ছে রূপক কর্মধারায়, তোমরা কর্মধারায় সমাস পড়েছ, তার যে ভাগ রয়েছে সেটা হচ্ছে রূপক কর্মধারায়। তারপরে এটা বাংলায় লেখা থাকে কর্মধারায়, কর্মধারায়, সংস্কৃতে কিন্তু কর্মধারায়, কেউ ধারায় বলে ব্যবহার করে কিন্তু ঠিক নয়, রূপক কর্মধারায়। অনুসুয়া, অনুসুয়াকে আমরা সমাস করলে কি বলবো, নাস্তি অসুয়া ইয়াস্যা সা, এও বহুব্রী সমাস। নাস্তি মানে নেই, অসুয়া যার, অসুয়া মানে হিংসা, হ্যাঁ হিংসার এক প্রকার অসুয়া, যে আমরা বলি যে অসুয়া ইয়াস্যা সা বহুব্রী সমাস, অর্থাৎ যার কোনো অসুয়া নেই, এই রূপ যে বা তিনি,
ইত্যাদি যা বলতে পারো। তারপর রয়েছে প্রিয়ং বদা, প্রিয়ং বদতি ইতি, এই যে বলছে যে প্রিয়ং, যে প্রিয় কথা বলে, হ্যাঁ, প্রিয়ং বদতি ইয়া সা, অর্থাৎ যে প্রিয় কথা বলে সেই, তাকে বলা হয় উপপদ তৎপুরুষ। তৎপুরুষ সমাসের ভাগ রয়েছে, এটা হচ্ছে যে উপপদ তৎপুরুষ। এটা আমরা জানলাম। তাহলে আজকে আমরা এর দ্বারায় আমরা যেটুকুন পড়লাম সেই অংশের আমরা কি করলাম, যে তার ব্যাকরণ, তার ব্যবচ্ছেদ করে তার কারক বিভক্তি কি, সমাস কি, এগুলো আমরা জানতে পারলাম। এবার দেখো পরের যে টেক্সট পাঠ্য আছে তোমাদের, ওই পাঠ পাঠ করে তোমাদের পাঠ্য রয়েছে, এক এক করে ভাগ করা আছে, যে পাঠ্যাংশ দেখবে, পাঠ্য অংশ তোমাদের যে 1 2 3 মানে পাঠ পাঠ করে তার আলাদা আলাদা করে করা আছে। প্রথমটা হলো দ্বিতীয় অংশে আমরা তখন বলছি, এবার তখন বলছে অনুসয়া, এবার বলছে আগে আমরা যেখানে শেষ করেছিলাম আবার সেখানে আবার শুরু করছি তারপর থেকে। এবার বলছে যদাহং পশ্যামি তদা তস্যানুমতং ভবেত, যা দেখি তাই হোক, যা বলছো দেখি তাই হোক, অনুসয়া তাই বলছি। তখন বলছে কথমিব, আচ্ছা, তখন অনুসয়া বলছে গুণবতে কন্যাকা প্রতিপাদনেয়ং তাবৎ ত্যাতস্য প্রথম সংকল্প। তখন বলছে তুমি জানো গুণবতে কন্যাকা মানে গুণবতী কন্যাকে প্রতিপাদনীয়, যে এইসব করে তাবৎ তাবৎ সে পর্যন্ত, তাতস্য প্রথম সংকল্প, এইটাই ছিল তাতের বা পিতার একমাত্র সংকল্প। তাত শব্দ অর্থ পিতা, এখানে পিতা পালন করছেন নিজের পিতা। তজ্জতি দৈবমেব সম্পাদয়তি, তখন বলছে তা যদি দৈবের দ্বারাই সম্পাদিত হয়ে থাকে তাহলে নন্বা প্রয়াসেন কৃতার্থ গুরুজন। তখন বলছে ননু, যে বলছে ননু অপ্রয়াসেন, মানে তাহলে অপ্রয়াসের দ্বারাই তারা কৃতার্থ হবে গুরুজন। কেন এখানে তাকে কিছু করতে হলো না, অথচ দৈববশেই তার বিবাহ সম্পন্ন হয়ে গেল, এতে তো কৃতার্থ হবে গুরুজন। এটা বলছে অনুসয়া। অনুসয়া একটু বেশ গুরু গম্ভীর, হ্যাঁ, সে একটু বেশ চিন্তন নিয়ে কথা বলেন, আর সুন্দর কথা বলেন প্রিয়ংবদা, দুজন দুরকম, মানে সুন্দর এক আর কি। যে তখন এবার কি করছে, তখন যে পুষ্পভাজনং বিলক্ষ্য, মানে বিলক্ষণ, তখন বলছে পুষ্পভাজনং যে বিলক্ষণ, তখন বলছে কি করছে পুষ্পভাজন মানে ফুলের যে সাজি তোমরা জানো, সেই ফুলের সাজি দেখে তখন বলছে সখী অবচিতানি যে বলি কর্ম পর্যাপ্তানি কুসুমানি, তখন বলছে যে হে সখী অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমানি, মানে বলিকর্ম বলতে পূজা কার্যের জন্য, বলিকর্ম বলতে যে পূজা কার্যের জন্য পর্যাপ্ত ফুল নাও ননু। তখন ননু প্রিয়ংবদা, আচ্ছা প্রিয়ংবদা, তখন আচ্ছা প্রিয় সখা, তখন বলছে প্রিয় সখা শকুন্তলায়া, যে বলছে ননু প্রিয় সখ্যায়া শকুন্তলায়া সৌভাগ্য দেবতার্চনীয়া, তখন বলছে কেন জানো, যে প্রিয় সখার শকুন্তলার এখানে যে তোমাদের ষষ্ঠী হয়েছে, প্রিয় সখ্যা শকুন্তলায়া, যে শকুন্তলা প্রিয়া সখীর যে কি হচ্ছে সৌভাগ্য দেবতার বা সৌভাগ্য দেবীর, যে দেবতাদের অর্চন করতে হবে, তার জন্য বেশি করে ফুল তুলতে হবে, তার যুজ্জতে যুজ্জতে তাই হোক তাই হোক, ঠিক 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 ঠিক, এই বলে তখন ইতি তদেব কর্মাভিনয়, এবার দুজনে তারা এইসব কি করলো, দুজনে এরকম অভিনয় করতে থাকলো স্টেজের উপর। বুঝতে পারলে এইটুকু অংশ, মানে বুঝতে পারছো তোমরা, এটা তো নাটক, প্রত্যেকটা নাটকীয় ভঙ্গি তোমাদের মধ্যে হয়তো প্রতিস্থাপিত হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো নাটক, সেখানে তোমাদের বুঝতে হবে। তাই এখানে যে ভাষা রয়েছে, শব্দ চয়ন রয়েছে, সেগুলোর আবার আমরা ব্যাকরণ যদি একটু দেখে নিই, উল্টে পাল্টে আমরা দেখে নিই, বুৎপত্তি করে নিই। অবচিতানি, অবপূর্বক চি ধাতু ত যশ করলে হচ্ছে যে অবচিতানি, অনুমতম অনুপূর্বক মন ধাতুর ত প্রত্যয় করে যুক্ত সু করলে আমরা পাবো অনুমতম, সম্পাদয়তি সম্পূর্বক পদ ধাতুর নিচ লিট তি করলে আমরা পড়বো সম্পাদয়তি, সম্পাদন করা। যুজ্জতে যুজ ধাতুর, যুজ মানে যুজা যে আমরা বলি, যুজ ধাতুর লিটতে, কর্মণি যদি আমরা বলি তাহলে যুজ্জতে হয়ে যাবে। এগুলো আমরা ব্যুৎপত্তি জেনে নিলাম। এবার আমরা জানবো কারক বিভক্তি।
কারক বিভক্তি এখানে আমরা গুণবতী কন্যাকা, এই যে বলা ছিল ওখানে গুণবতে, সেখানে আমরা দেখতে পাবো এখানে সম্প্রদানে চতুর্থী। এটা কি আছে? কারক বিভক্তি আমরা কি বলবো? সম্প্রদানে চতুর্থী, বিভক্তের চতুর্থী, সম্প্রদান কারক। কারক বিভক্তি সম্পাদন করতে গেলে গুণবতের আমরা সেখানে সম্পাদন করব যে সম্প্রদানে চতুর্থী। তারপর আরেকটা দেখো আছে সৌভাগ্য দেবতা। এটা বলছে প্রাতিপদিকার্থে প্রথমা। প্রাতিপদিক মানে শব্দ, মূল যে শব্দ এই রকম, এই যে প্রথমা আছে সৌভাগ্য, এই অর্থে সৌভাগ্য দেবতা, এখানে প্রাতিপদিকার্থে প্রথমা এই হয়েছে কারক বিভক্তি। এবার সমাস। সমাস এবার করেছে কি, এখানে আমরা সমাস পাবো অপ্রায়সেন, যে ন প্রয়াস, প্রয়াস নয় যেটা, নং তৎপুরুষ সমাস তেন, এই জন্য তেনটাও রাখতে হবে। অপ্রয়াস তেন, এই যে অপ্রয়াসেন আছে, যে অপ্রয়াস হলে তখন এটা হতো যে অপ্রয়াসেন ন প্রয়াস নং তৎপুরুষ তেন। পুষ্পভাজনম, যে আমরা ফুলের সাজি বলি বা ডালি যা বলো না কেন, পুষ্পানাং ভাজনম, অর্থাৎ যাকে পুষ্প রাখে, ফুলের যে সাজি বা যে আমরা ডালি যাকে বলি, পুষ্পানাং ভাজনম ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই হচ্ছে তোমাদের অংশ। আমরা এখানে আজ এইখানে আমরা ব্যাকরণ পাঠ করলাম, এগুলোর উপর আমরা রক্ষা করলাম। অতএব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সংস্কৃত বিষয়। সেখানে সংস্কৃত বিষয় যদি আমাদের পাঠ করতে হয়, ভালো করে আমাদের অনুধাবন করতে হবে, আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, আমরা যেন সম্যক ভাগে সেটাকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। যে সাহিত্যের রস এইভাবেই, যে সমাজের চিত্র যেটা মানে ফুটে উঠেছে, সেই ফুটে ওঠাটা যেন আমরা ঠিক ঠিকভাবে, যে কবি যেটা তৈরি করেছেন বা কবি যেটা নির্মাণ করেছেন, নাট্যকার যেখানে নির্মাণ করেছেন, সেটা যেন আমরা সুন্দরভাবে যে আমরা পরিচয় করতে পারি। তার মাধ্যমে আমরা কালিদাসের যে নাট্য রস আমরা আস্বাদন করব, সেই রসাস্বাদনের মাধ্যমে জীবনে অমৃতত্ব আমরা পাবো। তাই সকলে তোমরা এটা পড়তে থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তাই আর বিশেষ কিছু নয়, অত্রৈব বিরম্যতে। নমস্কার।